সব কাজকর্ম শেষ করে রাত ৮টার সময় বিছানায় এসে একটু ফোনে এডিট করতে ধরতেছিলাম, আর তখনই প্রচণ্ড ঘুম পাচ্ছিল। তাই ১ ঘন্টার অ্যালার্ম দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। ১ ঘন্টা পর যখন ঘুম থেকে উঠলাম, তখন বরাবরের মতো প্রতিদিন যে ভিডিও করি সেই ভিডিও করার জন্য ক্যামেরাটা অন করেছি, কিন্তু কিছুতেই মুড ভালো হচ্ছিল না। খুব বেশি মন খারাপ লাগতেছিল, এত বেশি অসহায় লাগতেছিল যে আমি কোনো ভিডিওই করতে পারতেছিলাম না। এখানে আমার একটা ফানি ভিডিও করার কথা ছিল, কিন্তু কোনোভাবেই আমি সেই ভিডিও তো করতে পারতেছি না। আমার চোখ দিয়ে কান্না থামতেছে না। আমার অনেক কিছু মনে পড়তেছিল, আর মনে হচ্ছিল যেন বুকটা ফেটে যাচ্ছে। মনে হচ্ছে যদি চিৎকার করে একটু কাঁদতে পারতাম তাহলে হয়তো বা একটু ভালো লাগতো। নিজেকে কেন জানি আজকে অক্ষম মনে হচ্ছে। ২ দিনের এই দুনিয়ায় আমি কিছুই করতে পারতেছি না, শুধুমাত্র আমার এই রোগের জন্য। তাই আজকে এই রোগটা সম্পর্কে আমি অনেক কিছু বলতে বাধ্য হইলাম। আমি গত ২০২০ সাল থেকে এখন পর্যন্ত প্রায় ৬ বছর হচ্ছে এই রোগের সাথে যুদ্ধ করে যাচ্ছি। অন্য ৮-১০টা কমন রোগ হলে হয়তো অনেকেই জানতো, বুঝতো, কিন্তু আমার এই ওসিডি অনেকেই জানে না, অনেকেই বোঝে না। অনেকে হয়তো আমাকে দেখে হাসেন অথবা মনে মনে অনেক রাগ করেন, কিন্তু সত্যিটা হলো আমি ওসিডি নামক এক অদৃশ্য শিকলে বন্দী। আমি যে সারাদিন ১০০০ বার করে হাত ধুইতেছি, এইটা শুধুমাত্র আমার হাত পরিষ্কার হওয়ার জন্য না, এটা একটা ভয় থেকে মুক্তি পাওয়ার আপ্রাণ চেষ্টা। কোনো একটা কিছু করার পর আমি যদি হাত না ধুই অনেকবার করে, তাহলে মনে হয় যে আমার সব কিছু ময়লা হাতের মধ্যে এসে লেগে আছে। এই অদ্ভুত ভয়টা আমার জীবনের স্বাভাবিক ছন্দ কেড়ে নিয়েছে। জানেন, আপনারা যখন নিশ্চিন্তে ঘুমান তখনও আমার মন কাজ করে। মনে হচ্ছে দরজাটা লাগানো হয়েছে কিনা এটা চেক করার জন্য কয়েকবার করে আমাকে আবারও উঠতে হয়। আমি জানি দরজা ঠিক মতোই লাগানো আছে, আমার চোখ বলতেছে যে ওটা বন্ধ, কিন্তু আমার মাথা এটাকে বিশ্বাস করতে দিচ্ছে না। এই যে নিজের চোখের উপর নিজেরই বিশ্বাস হারিয়ে ফেলা, এর চেয়ে বড় যন্ত্রণার আর কি হতে পারে। ব্যক্তিগত জীবনে আমি অনেক চড়াই উতরাই পার করেছি। বাবার বাড়ি থেকে শুরু করে শ্বশুর বাড়িতে সবখানে আমার এই লড়াইটা ছায়ার মতো থাকে। অনেকে মনে করেন আমি হয়তো ইচ্ছা করে এগুলো করি, কিন্তু বিশ্বাস করেন আমি প্রতিটা মুহূর্ত চাই এই চক্র থেকে বের হয়ে আসতে। এই অসুখটা যে শুধু আমাকে শারীরিকভাবে ক্লান্ত করে তা না, মানসিকভাবেও আমাকে একা করে দেয়। মানুষের অবহেলা বা পাগলামি বলা খোঁচাগুলো যখন কানে আসে, তখন নিজের প্রতি খুব ঘৃণা জন্মায়। মনে হয় আমি কেন আর সবার মতো স্বাভাবিক হতে পারছি না। আজকে আমি ভিডিওতে এই কথাগুলো বলতেছি কারণ আমি আর এই বিষয়টাকে লুকিয়ে রাখতে পারছি না। কিছুদিন আগে যখন আমি আমার বাবার বাড়িতে গিয়েছিলাম, তখন চারপাশে আমার ছোট চাচাতো ভাই, আদরের ভাগ্নি, সবার সাথে তখন কত আনন্দ করার কথা ছিল, কিন্তু আমার মনের ভিতর তখন অন্য যুদ্ধ চলছিল। তারা যখন আমাকে জড়িয়ে ধরছিল অথবা পাশে বসেছিল, তখন সারাক্ষণ আমার মাথায় ঘোরাঘুরি করছিল আমি আমার কাপড় চোপড় সবকিছু ময়লা হয়ে যাচ্ছে, নোংরা হয়ে যাচ্ছে। শ্বশুর বাড়িতে চলে আসার পর আমি সেই আনন্দটুকুকে উদযাপন না করে ব্যস্ত হয়ে পড়েছিলাম সব কাপড় আর জিনিসপত্র ধোয়াধুয়ি নিয়ে। সবচেয়ে কষ্টের বিষয় হলো আমি যখন ওখানে ছিলাম তখনও শান্তিতে থাকতে পারিনি। বারবার মনে হচ্ছিল যে আমাকে বাসায় গিয়ে আবারও তো সবকিছু ধুইতে হবে, সবকিছু পরিষ্কার করতে হবে। এই চিন্তাটা আমার প্রিয় মানুষগুলোর সাথে আমাকে প্রাণ খুলে মিশতেও দেয়নি, হাসতেও দেয়নি। ওসিডি নামক এই রোগ আমাদেরকে সব সময় এরকম সুন্দর মুহূর্তগুলোকে বিষিয়ে তোলে। আমরা শারীরিকভাবে এক জায়গায় থাকলেও মানসিকভাবে পড়ে থাকি ধোয়াধুয়ি আর সূচিবায়ুর এক অন্ধকার জগতে। মানুষ বাবার বাড়িতে যাওয়ার জন্য কত ব্যাকুল, অথচ আমি এই ভয়েই যেতে চাই না। আর তারপরেও যদি বা গিয়েছি, কেউ যদি আমার পাশে এসে বসে তাহলে সব সময় একটা আতঙ্ক কাজ করেছে, এই বুঝি তার গায়ের ময়লা আমার গায়ে এসে লেগে পড়লো। আমার ছোট ছোট চাচাতো ভাইয়েরা যখন আমাকে হাত ধরে বা আমাকে জড়িয়ে ধরে, তখন মনে হয় যে সবকিছু আমার নোংরা হয়ে গেল। সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো আমি যখন তাদের সাথে বসে গল্প করি, আমার মাথা তখন ব্যস্ত থাকে পরবর্তী হিসাব নিয়ে। আমি মনে মনে চিন্তা করতে থাকি এখান থেকে বাড়ি চলে যাওয়ার পর আমি কোন কাপড়টা আগে ধোবো, ব্যাগটা কিভাবে মুছবো, নিজেকে কিভাবে পরিষ্কার করবো, এমনকি মোবাইল চার্জার এগুলো কিভাবে ধোবো। এই চিন্তার চাপে আমি ওদের মুখের দিকে ঠিকমতো তাকিয়েও কথা শুনতে পাই না। আমার মনটা সব সময় একটা জেলখানায় বন্দী হয়ে থাকে, সেখান থেকে বের হওয়ার কোনো চাবি আমার কাছে নেই। আমি চাইলেও পারি না স্বাভাবিক হইতে, আর এই অক্ষমতা আমাকে প্রতিদিন ভিতর থেকে কুড়ে কুড়ে খায়। আপনারা হয়তো ভাবেন আমি কেন সব অনুষ্ঠানে যাই না,
কেন সব দাওয়াতে যাই না। সত্যিটা হলো যে কোনো অনুষ্ঠান আমার কাছে একটা আতঙ্কের নাম। কোথাও যাওয়ার আগে থেকেই আমার মাথায় ওসিডির হিসাব শুরু হয়ে যায়। আমি আমার হাজবেন্ডকে বারবার সতর্ক করি, কারো গায়ের সাথে লাগা যাবে না, ওখানে বসা যাবে না, ওটা করা যাবে না, সেটা করা যাবে না, কোথাও বসা যাবে না। আমার এই কড়াকড়ি দেখে হয়তো 100 বারের মধ্যে সে একবার হলেও বিরক্ত হয়। কতই বা সে আর স্যাক্রিফাইস করবে বলেন। মাঝে মাঝে এটা নিয়ে আমাদের মাঝে টুকটাক ঝগড়াও হয়, কিন্তু আমি তো নিরুপায়। আমার মাথা আমাকে শান্তিতে থাকতে দেয় না। সবচেয়ে কষ্টের সময়টা আসে যখন আমরা অনুষ্ঠান থেকে বাসায় ফিরি। রাত যতটাই হোক, কনকনে শীতের রাত হলেও আমার কোনো নিস্তার নাই। সব জামা কাপড় ধুয়ে দিতে হয়, নিজেকে গোসল করতে হয়। তাও আবার যে শুধু বাথরুমে ঢুকে গোসল করলেই হয় তা কিন্তু না। কোনো সময় দেখা যাচ্ছে যে ময়লার পরিমাণ এত বেশি মনে হয় যে প্রথমে নদীতে ধুয়ে, তারপর মোটরে ধুয়ে, তারপর বাথরুমে ধুইতে হয়। রাত 3টা বাজুক 4টা বাজুক, যখন সবাই আরামের ঘুম পাড়ে তখন আমি ঠান্ডায় কাঁপতে কাঁপতে গোসল করি। অথচ এই গোসলের কোনো দরকারই ছিল না। আমার শরীর সম্পূর্ণ পবিত্র, কিন্তু ওই যে আমার মাথা, আমার মন আমাকে বলতেছে সবকিছু নোংরা হয়ে গেছে, বাইরে থেকে আসার পরে সবকিছু আবার পরিষ্কার করে রুমে ঢুকতে হবে। শরীর ক্লান্ত হয়ে যায়, ঘুমে চোখ ফেটে যায়, কিন্তু তারপরেও আমার ওই মনের খুঁতখুঁতে ভাব আমাকে ঘুমাতে দেয় না। এই যে একটা অমানবিক নিয়ম আমি নিজের উপর চাপিয়ে দিয়েছি, এটা যে কতটা যন্ত্রণার সেটা আমি ছাড়া কেউই জানে না। জানেন, সবাই যখন তাদের সংসারের কাজগুলো শেষ করে বিশ্রাম নেয়, তখন আমার অর্ধেক কাজও শেষ হয় না। একটা সাধারণ মানুষের যে কাজ করতে 1-2 ঘন্টা লাগে, সেই একই কাজ আমার করতে 3-4 ঘন্টা লেগে যায়। কারণ আমি খালি হাতে কিছু করতে পারি না। আমাকে হ্যান্ড গ্লোভস অথবা পলিথিন এই ধরনের কিছু ব্যবহার করতে হয়। আর যদি আমি এগুলো ব্যবহার না করি, তাহলে প্রতিটা কাজের পরে পরে আমাকে 3-4 বার 5 বার করে ভালো করে সাবান হুইল দিয়ে হাত ধুইতে হয়। তখন তো হাতের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায়। এমনকি পলিথিন ব্যবহার করে কোনো একটা কাজ করতে গেলে পলিথিনটা যদি সামান্য একটু ফুটাও হয়ে যায়, তারপরেও আমার কাছে মনে হয় যে সেই ফুটা দিয়ে হয়তো নোংরা বা ময়লা আমার হাতের ভেতরে ঢুকে গেল। তখন এসে আবার হুইল সাবান দিয়ে 3-4 বার করে হাতটা পরিষ্কার করে তারপর আবার নতুন পলিথিন পরে কাজটা করতে হয়। এই করতে করতে আমার ঘন্টার পর ঘন্টা চলে যায় সামান্য একটা ছোট কাজ করতেই। এই পলিথিন হাতে পরে কোনো কাজ করা যে কতটা যন্ত্রণার আর কতটা দেরি হয় সেটা আসলে বলে বুঝাইতে পারবো না। তার উপরে যখন দেখি মানুষ এই পলিথিন দেখে হাসাহাসি করছে অথবা বাঁকা চোখে তাকাচ্ছে, তখন মনে হয় মাটির নিচে মিশে যাই। আমার এই অসুস্থতা কি মানুষের কাছে হাসির পাত্র? তারা তো জানে না এই পলিথিনের পিছনে আমি কতটা অসহায়। আমি জানি এই ভিডিওটা দেখে অনেকেই হয়তো অনেক কথাই বলবেন, কিন্তু আমি শুধু চেয়েছি আমার মনের ভারটা একটু কমাতে। ওসিডি কোনো বিলাসিতা নয়, এটা একটা নীরব ঘাতক যেটা আমাদেরকে তিলে তিলে শেষ করে দেয়। জানেন, আমার বাবার বাড়ি থেকে আমার আব্বু আম্মু, আমার চাচাতো ভাই বা আমার বোন ভাগ্নি যাই বলেন না কেন, যদি কেউ আমার বাড়িতে আসে, তাহলে আমার ইচ্ছা থাকা সত্ত্বেও আমি আমার নিজের রুমে তাদেরকে ঢুকতে দিতে পারি না, আমার নিজের বিছানায় তাদেরকে বসতে দিতে পারি না, কারণ আমার ওই নিষ্ঠুর ওসিডি আমাকে বাধা দেয়। মনের ভেতর থেকে আমি চিৎকার করে বলতে চাই, আসো আব্বু, এখানে আসো, আমার রুমে বসো, কিন্তু মুখ দিয়ে বের হয় অন্য কথা। আমি তাদের দূরে সরিয়ে রাখি, কারণ তখন আমার মাথায় একটাই চিন্তা ঘোরে, তারা আমার রুমে ঢুকলে, আমার বিছানায় বসলে সবকিছু ময়লা হয়ে যাবে, রুম সব নোংরা হয়ে যাবে, আমাকে আবার সবকিছু অনেকবার করে ধুইতে হবে। নিজের বাবা মাকে যখন ঘরের বাইরে বসিয়ে রাখতে হয় অথবা অন্য কারো রুমে বা শাশুড়িদের রুমে বসিয়ে রাখতে হয়, তখন যে নিজের কাছে নিজেকে কতটা ছোট মনে হয় সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। মানুষ হয়তো ভাবে আমি অনেক অহংকারী অথবা নিষ্ঠুর, কিন্তু কেউ দেখে না পর্দার আড়ালে আমি নিজের সাথে নিজে কতটা যুদ্ধ করি আর একা একা কতটা কাঁদি। সাধারণ একটা মানুষের জন্য বাইরে গিয়ে পানি খাওয়া অথবা বাথরুম করা এটা খুব স্বাভাবিক একটা বিষয়। আমি কোথাও যাওয়ার আগে কয়েক ঘন্টা পানি অথবা কোনো খাবার খাওয়াই বন্ধ করে দেই, যাতে বাইরে গিয়ে আমাকে কারো বাথরুমে যেতে না হয়। আমার মাথায় সবসময় কাজ করে বাইরের যে কোনো বাথরুম খুবই নোংরা, সেখানে গেলে আমি নিজে পুরো নোংরা হয়ে যাব। আমি জানি যে আমার মতো অথবা আমার চেয়েও বেশি ভালো করে অনেকেই বাথরুম ক্লিন রাখে,
কিন্তু এটা আমি জানলেও মানতে পারি না। এমনও অনেক সময় আছে যে বাথরুমের চাপে আমার শরীর কাঁপতেছিল, কিন্তু তারপরেও আমি কারো কোনো বাথরুম ব্যবহার করতে পারিনি। সবসময় চিৎকার করে মন থেকে শুধু বলতে ইচ্ছা করছে কখন আমি বাড়িতে যাবো আর কখন আমার নিজের বাথরুমে গিয়ে আমি কাজটা শেষ করতে পারবো। এই টেনশনটা আমাকে কোনো জায়গার আনন্দ উপভোগ করতে দেয়নি। মনে হয় সারা পৃথিবীটাই আমার জন্য একটা অনিরাপদ জায়গা, আর তার মাঝে আমার নিরাপত্তা শুধু আমার বাড়ির এই 4 দেয়ালটার মাঝেই। মাঝে মাঝে আমি একা একা বসে বসে ভাবি, আমার যদি এই ওসিডিটা না থাকতো তাহলে আমার জীবনটা কতটা রঙিন হতো। আমি হয়তো আমার ভাগ্নিকে কোলে নিয়ে ঘন্টার পর ঘন্টা খেলা করতাম, আমার ছোট চাচাতো ভাইদের সাথে কত আনন্দ করতে পারতাম। আমার আব্বু আম্মু যখন আমার বাসায় আসতো তখন আমার রুমে তাদেরকে বসিয়ে কত ভালো মুহূর্ত উপভোগ করতে পারতাম। কোনো দাওয়াতে গেলে সবার সাথে প্রাণ খুলে হাসতে পারতাম, পলিথিনের চিন্তা না করে সবার সাথে হাত মিলিয়ে চলতে পারতাম। শীতের রাতে বাড়ি ফিরে কাঁপতে কাঁপতে ঠান্ডায় গোসল না করে সরাসরি কম্বলের নিচে গিয়ে শান্তিতে ঘুমিয়ে পড়তাম। আমার হাজবেন্ডকে ওটা ধরো না, ওখানে বসো না, এটা করো না, এগুলো বলে বলে বিরক্ত করতাম না। জীবনটা কত সহজ আর সুন্দর হইতো। এই ছোট ছোট চাওয়াগুলোই আমার কাছে এখন অনেক বড় বড় স্বপ্ন। মাঝে মাঝে মনে হয় আমি কি কোনো দিনও আর ওই সাধারণ জীবনটা ফিরে পাবো। জানেন, আমার এই ওসিডির কারণেই আমার বাড়িতে আমার শাশুড়ি থাকে, অথচ একই ছাদের নিচে থেকেও আমরা কত দূরে। বাইরে বের হলে দেখি কাজকর্ম সব শেষ করে সবাই মিলে গোল হয়ে বসে কত গল্প করতেছে, কত হাসাহাসি করতেছে। সব সময় ইচ্ছা না করলেও হঠাৎ আমারও ইচ্ছা করে তাদের সাথে গিয়ে একটু আমিও গল্প গুজব করি অথবা তাদের সাথে একটু সময় কাটাই। কিন্তু আমার ওই নিষ্ঠুর ওসিডি আমাকে এক অদৃশ্য দেয়ালের ওপারে আটকে রাখে। সবার সাথে আমি গিয়ে গল্প করব কিভাবে, কারণ আমি তো যেখানে সেখানে বসতেই পারি না। আর যেখানে সেখানে যদি না বসতে পারি তাহলে এত দীর্ঘক্ষণ ধরে থাকা, এটা তো একটা দৃষ্টিকটু লাগে। আরও একটা বিশেষ কথা, যখন আমার ছোট চাচাতো ভাই অথবা আমাদের বাসায় যদি কেউ বেড়াইতে আসে, তাদের যদি ছোট্ট কোনো বাচ্চা হাত বাড়িয়ে দেয় আমার কাছে আসার জন্য, তারা তো আসলে অবুঝ। আমার মনটা চায় যে আমি তাকে একটু নেই, কিন্তু আসলে আমি নিতে পারি না। মন চাওয়া সত্ত্বেও আমি পাথর হয়ে দাঁড়ায় থাকি। জানেন, পরিবারের সবাই একসাথে বসে খাওয়ার আনন্দটা আমার ভাগ্যে কখনো জোটে না। আমি রান্না করি ঠিকই, আমি খাই ঠিকই, কিন্তু আসলে সবার সাথে একসাথে বসে না, আমাকে আলাদাভাবে দূরে অথবা অন্য কোনো রুমে বসে খাইতে হয়। আর তখন চিৎকার করে বলতে ইচ্ছা করে কবে এই অদৃশ্য দেয়ালটা ভেঙে আমি সবার সাথে একই সাথে বসে খাইতে পারবো। এমন অনেক দিন গেছে যে আমার আব্বু আম্মুর সাথে আমার প্রয়োজনীয় কোনো দরকার আছে, অথচ আমি বাড়িতে গিয়েও বাড়িতে বসতে পারিনি। আমার আম্মু কিছু রান্না করে রাখলে সেটা খাইতে পারিনি। আমি দাঁড়ায় থেকে ঘন্টার পর ঘন্টা তাদের সাথে প্রয়োজনীয় কাজটা শেষ করে আবার চলে আসছি। আবার এমনও সময় গেছে যে আমি বাড়িতে না ঢুকে শুধু বাড়ির পাশের রাস্তা থেকেই তাদের সাথে কথা বলে চলে আসছি। নিজের বাড়িতে নিজেই পরবাসী হয়ে থাকার এই যন্ত্রণাটা কোনো শব্দ দিয়ে প্রকাশ করা অসম্ভব। আমার এই লড়াইটা 2020 সাল থেকে চলতেছে, অথচ আমি ডাক্তারের কাছে যাওয়ার সাহসটুকুও জোগাইতে পারিনি। কারণ আমি যে চিকিৎসা করার জন্য ডাক্তারের কাছে যাব, সেটাও আমার কাছে মনে হয় যে ওখানেও তো ময়লা আছে, নোংরা আছে, ওখানে গেলেও তো আমি নোংরা হয়ে যাব। এই করতে করতে 3-4 বছর পার হয়ে গিয়েছিল, আমি তারপরেও কোনো ট্রিটমেন্ট করতে পারিনি। তারপর আমি ডাক্তার দেখালাম ঠিকই, কিন্তু সেটা অনলাইনে। গত 2 বছর থেকে অনলাইনে চিকিৎসা নিচ্ছি ঠিকই, কিন্তু সামনাসামনি গিয়ে যে যত্নটা দরকার সেটা না পাওয়ায় নিজেকে ঠিক সেইভাবে সুস্থ করতে পারতেছি না। সব সময় খুব একা লাগে আর বুকটা ফেটে কান্না আসে। শুধু ভাবি আমি কবে স্বাভাবিক হব, কবে আর বাকি 10টা মেয়ের মতো জীবন কাটাইতে পারবো। আমারও তো মন চায় কোনো বাছ বিচার না করে সব কিছু একদম সবার মতো করে করতে। এই যে সব সময় মনের ভিতরে একটা ভয় কাজ করে, সব সময় ময়লা নোংরা এগুলো চিন্তা, এই জীবনটা না খুবই ক্লান্তিকর। আমি কি আমার বাকি জীবনটা এই ওসিডির শিকলে এভাবেই বন্দি হয়ে থাকবো? আমি শুধু একটু মুক্তি চাই, একটু শান্তি চাই। আমি চাই সবার সাথে মিশতে, হাসতে, একটু প্রাণ ভরে নিঃশ্বাস নিতে। জানি না আমি সেই দিনটা আমার জীবনে কবে আসবে, কিন্তু আমি কাউকে না বললেও প্রতিদিন সেই সকালটার অপেক্ষায় থাকি, যেদিন আমার ঘুম ভেঙে দেখবো আমি আগের মতো সম্পূর্ণ সুস্থ হয়ে গেছি সবার মতো। আপনাদের কারো কাছে আমার কিচ্ছু চাওয়ার নাই, শুধু এতটুকুই চাওয়া, আপনারা সবাই আমার জন্য মন থেকে দোয়া করবেন, আমি যেন এই মানসিক বন্দিদশা থেকে খুব তাড়াতাড়ি মুক্তি পাই। আর একটা অনুরোধ, আপনারা যারা সুস্থ আছেন
তারা আমাদেরকে উপহাস না করে একটু আমাদেরকে বোঝার চেষ্টা করবেন, কারণ আমরাও চাই, আমিও চাই মানুষের মতো হয়ে বাঁচতে, কোনো ভিন গ্রহের প্রাণী হয়ে নয়।